তোমাকে বর্তমান দিনে মেগা সিরিয়ালে যেভাবে পাওয়া যাচ্ছে বর্তমান দিনে সিনেমাতে সেভাবে পাওয়া যাচ্ছে না, এটার কারণ দে পদবিটা সরতে দাওনি, তাই জন্য এত বিতর্ক তৈরি হয়েছে। কেন দাওনি? তোমার বিরুদ্ধে সব থেকে বড় পিএনপিস হচ্ছে তুমি ভীষণ নাকুচু। এই ইন্ডাস্ট্রিতে কাজ পেতে গেলে বা এই ইন্ডাস্ট্রিতে একটা মানে খুব শক্তিশালী জায়গা পেতে হলে রাজনীতিটাকে ধরে রাখা প্রয়োজন। 53 বছর বয়সে ওনার চলে যাওয়াটা এতটা প্রভাব বিস্তার করলো, তোমার একটা জীবন শেষ করে দিল। একদম একদম। পর্দাতে তাকে আমরা চিনি বিন্দুবাসিনী। আমাদের মধ্যে এমন কেউ নেই যারা তাকে ভালোবাসিনি। তিনি আমাদের সকলের ঠাম্মি। ভালো কথা, ভালোবাসা এগুলো থাকবেই, কিন্তু যাতে যে ঠোঁট কাটা। নমস্কার, আপনারা দেখছেন সিটি সিনেমা, আর প্রতি শনিবার 7টায় ঠোঁট কাটা সিজন 2 নিয়ে আমি ত্রিনাঞ্জয়। আজ আমাদের সঙ্গে আছেন শ্রীযুক্তা সোমা দে, আমাদের সকলের প্রিয় সোমাদি। সোমাদি, সিটি সিনেমায় স্বাগত। আমাদের প্রথম বিভাগের নাম মুছে যাওয়া দিনগুলি। আমি প্রথম প্রশ্ন করব, সৌমিত্র বাবুর সঙ্গে থিয়েটারে চুটিয়ে অভিনয় করছো এবং সবকটাতেই বিপরীতে অভিনয় করছো একদম, কিন্তু অপর্ণা সেন বা তনুজা হওয়া হলো না, এটার কারণ কি? এটার কারণ আমি না কখনো এই ব্যাপারটা নিয়ে ভাবিনি। এই যে কেন হলো না এটা ভাবিনি। কিছু কিছু কেন তো উত্তর জানি, হ্যাঁ, আর বাকিগুলো আমি ভেবে নিয়েছি হয়তো আমার থেকে তো ডেফিনেটলি ওরা অনেক বেটার, সেই কারণেই ঠিক আছে। আমি ওই বললাম যে আমি আর পেছন ফিরে তাকাইনি, হয়নি। তুমি এটা স্বীকার করে নিচ্ছ যে অপর্ণা সেন বা তনুজা তোমার থেকে বেটার বলেই বেটার অপশন পেয়েছেন? হয়তো আমি কোনোটা ডেফিনিট বলতে পারবো না, তবে হয়তো আমি ওইভাবেই ভেবেছি। ইনফ্যাক্ট আমি ভাবিও নি অনেক সময়। আমি যেটুকু পেয়েছি আমি খুশি। ইন্ডাস্ট্রিতে সমিত ভঞ্জ ওই জায়গাটা পেলেন না কেন বলে তোমার মনে হয়? হ্যাঁ, সেটা আমার মনে হয় ওর কিন্তু পাওয়া উচিত ছিল। আমরা যদি অরণ্যের দিনরাত্রিও দেখি, অরণ্যের দিনরাত্রিতে অসামান্য অভিনয়, কিন্তু বাকি তিনজনকে যেভাবে দেখা হয় হরিকে সেভাবে দেখা হয় না, বা হরি সেই জায়গাটা নেই। সেটা কেন নেই আমারও এইটা নিয়ে অনেক নিজের কাছেই প্রশ্ন ছিল, এবং অনেকের সঙ্গে আমার এটা নিয়ে কথা হয়েছে। ইভেন সৌমিত্র দার সঙ্গেও এক সময় কথা হয়েছে এটা নিয়ে, বললেন যে বুবু এত সুন্দর সব কিছু ছিল, কেন পেল না। আমার যেটা মনে হয়, মেবি আই এম রং, ওর একটু ইনডিসিপ্লিন লাইফস্টাইলটা মানে আমার মনে হয়েছে। আমি জানি না, আমি হয়তো অতটা ভেতর থেকে তো জানি না, কিন্তু যেটুকু অ্যাপারেন্টলি আমার মনে হয়েছে ও সেই কারণেই হয়তো একটু দূরে চলে গেছে। তোমার ক্লাসিক্যাল তুমি একদম গানের ঘরানা শেষ করেছো। গীতা ঘটক, অশোক তরু বাবুর কাছে তুমি গান শিখেছো এবং তোমার টপ্পা ঘরানা ভালো লাগে। আমরা সুচিত্রা মিত্র, মোহর দি এদের পাশে পেতে পারতাম তোমাকে। অতটা বলো না। গানটা আর একদম করলে না কেন? ওই যে একটা ধাক্কা খেলাম, তার আগে পর্যন্ত ওইটাই জীবন ছিল, ওইটাই স্বপ্ন ছিল, কিন্তু ওই যে স্বপ্নটা ভেঙে যাওয়া এবং যে স্বপ্নটা দেখিয়েছিল তার এই চলে যাওয়া, এটা আমাকে একদম টোটালি কি বলবো, টোটালি মানে শেষ করে দিয়েছে। আমি ঠিক এই জায়গাটা থেকেই আমার পরের প্রশ্ন। 1971 কলকাতা কাঁপছে, মানে নকশাল আন্দোলন নিয়ে যেখানে সেখানে যুবকের লাশ পাওয়া যাচ্ছে, মানে পুরো কলকাতা কাঁপছে সেই সময়। তোমার জীবনেও সৃষ্টি হলো জীবনের জটিলতা। একদম। এইটাকে কিভাবে ব্যাখ্যা করবে? তো যাই হোক, সেটা আমার কাছে মনে হলো যে খুব সিগনিফিক্যান্ট এই যে নামটা, জীবনের জটিলতা। হ্যাঁ, কিন্তু গল্পটা যখন সিনেমা হলো তখন তো নির্জন সংলাপ। নির্জন সংলাপ।
মানিক বন্দ্যোপাধ্যায় আর রইলেন না। না আসলে ওই উপন্যাসটা তখন আমার দিদি বললেন হ্যাঁ উপন্যাসটা খুব ভালো, ওরা বললো দেখুন আমরা এটা করছি, ওরা সব বললো, তো তখন বললো ঠিক আছে একটা ভালো গল্প, এটাই ঠিক আছে আমি থাকছি। হ্যাঁ বলে আমার সঙ্গে তো সবসময় দিদি যেতেন, যাই হোক তো বড়দি তখন যেতেন। আমার খুব অবাক লাগতো প্রথম গিয়ে যখন মেকআপ করলো, আমি দেখলাম কি আমার মুখটা অন্যরকম লাগছে কেন, এরকম তো আমি কিরম নাকটা সাপ লাগছে, কি একটা অদ্ভুত, দেখিনি তো মেকআপ। তো যাই হোক সেসব করলো, আর চুল তো আমার নিজের এত চুল ছিল, চুলের কিছু করার কোনো ব্যাপারই ছিল না, তখন চুলের ব্যাপারটা ছিলই না, ওই ব্যাপারটা ছিল না, হেয়ার ড্রেসার আলাদা সেরকম ছিল না। তো আমার নিজের চুলে আমি ওই একটা বিনুনি করতাম, হাত খোপা করতাম, এই করে করতাম। যাই হোক করলাম, ওদের সঙ্গে কাজটা করলাম, করে টোরে একটা অভিজ্ঞতা হলো যে এটা এই রকম। আমাকে ডিরেক্টর খুব হেল্প করেছিলেন, যে অর্চন চক্রবর্তী হ্যাঁ মারা গেছেন। তো উনি আমাকে খুব, স্ক্রিপ্টটা খুব সুন্দর ছিল, উনি আমাকে স্ক্রিপ্টটা দেখিয়ে বলে বুঝিয়ে, আর আমি একটা জিনিসই নিজের মধ্যে বুঝেছিলাম, যেহেতু আমি কোনোদিন করিনি, আমি যে ডায়ালগটা দেখছি আমি শুধু শুধু ভাবছি আচ্ছা এটা যদি আমার পার্সোনাল লাইফে এই কথাটা বলতাম কিরম বলতাম, বাস আমি কোনো প্রথাগত ট্রেনিং নেই, না 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 একদম অ্যাবসলিউটলি নো, বরং উল্টো একটা প্রভাব এসে যেতে পারে, একটা স্কেলের প্রভাব, একটা সুরের প্রভাব। আমি নর্মাল ভয়েসে যেভাবে কথা বলি, ঠিক যেভাবে রেগে গেলে যেভাবে বলি সেইভাবেই রাগ প্রকাশ করেছি, বাস ওইভাবেই করে এসেছি, এর বাইরে আর কিন্তু কিচ্ছু করিনি। আমি যেটা দেখছি যে তোমার কথা বলার টোনটাই খুব সাধারণ, খুব নমিনাল, খুব কম, এইটা কি তোমাকে ন্যাচারাল অভিনয় করতে অনেক বেশি সাহায্য করেছে? না, আমার ভাবনাই ছিল যে আমি যেটা করব লোকের যেন মনে হয় না হয় যে আর্টিফিশিয়াল, মানে অভিনয় করছে সেটা যেন মনে না হয়, এটা যেন একটা ন্যাচারাল মনে হয়, সেইটাই আমার ভাবনা প্রথম থেকেই ছিল। যখন থেকে আর কি ব্যাপারটা ঢুকলাম আর কি, এবং ডায়লগগুলো দেখলাম, তখন বললো এটা তো সহজ কথা, এটা তো আমিও বাড়িতে এরকম কথা বলি, সেইভাবে ভাবনাটাকে নিয়েছে, এর বাইরে কিছু নয়, সুতরাং ওইভাবেই করেছি। ঠিক, আমাদের মুছে যাওয়া দিনগুলি রাউন্ড আমি এখানে শেষ করছি। আমাদের এইবারের রাউন্ডটার নাম লং শট। অর্থাৎ তুমি একটা শট দিয়ে দিয়েছো, এইবার মনিটরে বসে শটটা লং শটে দেখছো। এখানে কি আরেকটা সেকেন্ড লুক দিলে ভালো হতো, এটা কি আরেকটু চড়া দেবেন করছিল, জীবনটাকে নিয়ে আমরা এবার এইভাবে প্রশ্ন করব, এই জন্য নাম হচ্ছে। এবার তোমাকে একটা কথা বলি, আজ অব্দি কোনোদিন মনিটর দেখোনি? নেভার, আমি কোনো দিন মনিটরের সামনে দাঁড়াইনি, কোনো দিন না। এটার কারণ আমার মনে হয়েছে ডিরেক্টর সামনে আছে, হ্যাঁ আচ্ছা আমি যে চরিত্রটা করছি, যেটা করছি, যেভাবে আমি ভেবেছি করব, আমি তো করছি, যদি সেটা ডিরেক্টরের মনে হতো যে না ঠিক নয়, তো উনি তো আমাকে বলতেন, কারণ আমরা যে ছবি করেছি, কই আমাদের তো সে সুযোগ ছিল না, দেখার তো সুযোগ ছিল না, সেই জন্য ওই প্র্যাকটিসটা আমি করিনি একদম, কোনো দিন আজ অব্দি আমি মনিটরের সামনে পর্যন্ত দাঁড়াই না, আমি শর্ট দিয়ে তারপর বসি, ডিরেক্টর যদি বলে যে এটা করো, সেরকম হয়নি অবশ্য, যাই হোক তবু হলে আমি সেটা করব। আমি ফ্লোরে ঢুকলে আমার আর পৃথিবীতে আর কিচ্ছু না, জাস্ট ওইটুকু আমার জায়গা। তুমি এতটা ন্যাচারাল অ্যাক্টিং পছন্দ করো, যেমন সাজগোজ, হ্যাঁ সেও আমি নিজে করি। একদমই তাই, আমি ঠিক সাজগোজের প্রশ্নটাই করতাম। এখন যে মেগা সিরিয়ালে বেনারসি শাড়ি পরে ঘুমানো হয়, এই ব্যাপারটাকে কেমন ভাবে দেখো তুমি? আমি ভীষণভাবে এর প্রতিবাদ করি। ঠোঁটে লিপস্টিক, চুল এতখানি উঁচু করে, হ্যাঁ গরিব খেতে পাচ্ছে না, কুঁড়ে ঘরে শুয়ে আছে, আমার কাছে মানে যাক গিয়ে অসহ্য। আমার সঙ্গেও প্রচুর মতবিরোধ হয়, যার জন্য অনেকে আমাকে খুব একটা পছন্দও করে না। আমি মেকআপ চুল সব নিচে করি, একদম নিচে করি, একদম ন্যাচারাল যে মেকআপ সেটাই করি, আমার সর্বস্ব নিজের, আমি কারোরটা জিনিস নিয়েও করি না, আমি নিজের মতো নিজেরটা করি, চুল আমি নিজেরটা নিজের মতো করি, কারোর কাছ থেকে কোনো হেল্প নিই না। আর মেকআপ তোলাটা তো একদম প্রথম থেকেই নিজের, কারণ তুমি কোনোদিন পাস্টার পরে থাকোনি এবং বাড়িতে এসে মেকআপ করেছো, একদম ঠিক।
চুলের ব্যাপারটা আমার মনে হয়, আমার নিজস্ব ধারণা ভীষণভাবে এসছে সুপ্রিয়া দেবীর পর থেকে। সুপ্রিয়া না। দেবী চুলের ইউজটা ভীষণভাবে করতেন। না, ইয়ে করতেন সন্ধ্যাদি, আচ্ছা, সন্ধ্যাদি করতেন। মানে সন্ধ্যা রানীর কথা বলছেন? সন্ধ্যা রায়, সন্ধ্যা রায়, আচ্ছা। সন্ধ্যা রায় করতেন, পরবর্তীকালে অপর্ণা করতো। হ্যাঁ, অপর্ণা উনি তো করতেনই। সন্ধ্যা রায়, অপর্ণা এরা করতো। আচ্ছা। বেনুদিও করতেন, হুম। কিন্তু সন্ধ্যা রায়কে আমি দেখেছি আগে, মানে ওনার হেয়ার ড্রেসার আসতো, সেটা দেখেছি। আমি সুপ্রিয়া দেবীর কথা কেন বললাম, সুপ্রিয়া দেবীর এই যে একটা বড় রকম খোপা করেছেন, হ্যাঁ, বা উনি কোথাও অনেক রকম, অনেক হ্যাঁ। রকম করেছেন, সুচিত্রা সেনের মধ্যে আমরা সেইটা না দেখি। না, একদমই না, হ্যাঁ, একদমই না। ও নর্মাল ন্যাচারালি করতো, ও কখনো ওরকম করেই না। সুচিত্রা তাতেই সেন- ওকে বেশি সুন্দর লাগে। হ্যাঁ, আমি তো বলছি সুচিত্রা সেনকে তো একদম সামনে না, না, থেকে দেখেছো। শোনো। স্বপ্ন সুন্দরী নিয়ে কি বক্তব্য। নেচারটা না, হুম। তুমি নেচারটা এমনি তাকিয়ে দেখো, নর্মালি যেরকম আছে না, সেটাই দেখবে চোখকে শান্তি দেয়। তুমি খুব সাজিয়ে গুছিয়ে গাছকে কেটে ফেটে করে কায়দা করে শেপ করেছো, তুমি দেখবে অতটা টানছে না, জিনিসটা আর্টিফিশিয়াল। যে যেরকম, ওই বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, এটা হচ্ছে ঠিক সেই রকম। তাই বোধহয় সুপ্রিয়া দেবীকে সব থেকে বেশি ভালো লেগেছে নিরাতে, ওই মেঘে ঢাকা মেঘ তারাতে। ঢাকা তারা, আরে বাবা, দুর্দান্ত, ভাবা যায় না। তাহলে কি মনে হয় এত বড় অভিনেত্রী বুঝতেন না যে এতটা আর্টিফিশিয়ালিটি ভালো নয়? না, বুঝতেন না, না, ওনার মনে হয়েছিল হয়তো ওইটাই লোককে অ্যাট্রাক্ট করবে। আচ্ছা। আমার যেটা মনে হয় ওই ভাবনা থেকে, তা নইলে অত আর্টিফিশিয়াল জিনিস করতে আমি পারতেন না। হ্যাঁ সবরমতী বা এইসবের ক্ষেত্রে বলছি, মানে ভীষণ রকম চড়া, ভীষণ ভীষণ চোখে লাগতো। আর সেখানেই চাওয়া পাওয়াতে সুচিত্রা সেন একদম। একদম। মানুষ যখন নিজের সঙ্গে কাউকে মেলাতে পারবে না, তখন লোকের আকর্ষণটা বেশি হবে। এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি তাই। আমি তোমার সঙ্গে উত্তম কুমারের কথায় পরে আসছি। এর আগে এই দুজনের মধ্যে আমি তুলনামূলক জিজ্ঞেস করব, কারণ দুজনের সাথেই ভীষণ ছবি এবং প্রচুর হিট ছবি। সুচিত্রা উত্তম, সুপ্রিয়া উত্তম, তোমার মতে? সুচিত্রা উত্তম, একদম, মানে এখানে মানে বলার অপেক্ষা রাখে না, একদম কোনোভাবেই না, কোনো দিক থেকে নয়। সুপ্রিয়ার হয়ে গেছে কি, ওর সাজ পোশাকটা এত বেশি চোখে লাগা হয়ে গেছে না, সেখানে ওর অভিনয়টা ওই জায়গায় উঠতে পারছিল না। ও হয়তো খুব ভালো অভিনয় করেছে, কিন্তু ওর পোশাক আশাক সাজগোজ অনেক সময় চোখে এত লেগেছে, তো ভাল লাগছে না, এরম একটা মনে হয়েছে। কিন্তু সে জায়গায় সুচিত্রা সেন একটা স্নিগ্ধ ব্যাপার সব সময়, আর চূড়ান্ত পার্সোনালিটি একদম। মানে আমি যদি বলি সুচিত্রা সেনের মতো সুযোগ পাননি, একটা উত্তর ফাল্গুনি, একটা আঁধি, একটা দ্বীপ জেলে যাই, সুপ্রিয়া দেবী পান। সুপ্রিয়া প্রচুর সুযোগ পেয়েছে, কত ভালো ভালো কাজ করেছে ও। হ্যাঁ, সেটা করেছেন। লাল পাথর ফাথর ওইসবের যা, মানে মমদি একটা প্রশ্ন করেছেন সাজ একমত। পোশাক নিয়ে, একমত, মমতা শঙ্করের সঙ্গে এই শাড়ির বিষয়টাই একমত। একমত। এবং আমি অনেকবার আমি বলেছি, অনেক সময় শুটিংয়ের জায়গাতেও বলেছি, যে এটা কি বেসিসে এটা করা হচ্ছে, শাড়িটা কিসের জন্য, শাড়ির আঁচলটা কিসের জন্য, একটা তো পারপাস আছে সেটার। তাই যদি না পড়ো, তুমি ড্রেস পরো, ড্রেসে যা ইচ্ছে তাই পরছো, পরো। আমি তোমার কাছে অভিনয়ের একটা জায়গা জানতে চাইবো, কারণ তোমার সাথে তার কাজ সব থেকে বেশি। অভিনেতার অন্যতম হচ্ছে চোখ, এটা আমি তার যখন ইন্টারভিউ নেব আমারও প্রশ্ন থাকবে। অভিনেতার অন্যতম চোখ, এটা তুমি নিশ্চয়ই একদম, বিশ্বাস একদম, করো। একদম। টিটো দাস সেখানে চোখে একটা সমস্যা, না, তখন ছিল না তো। সেই সময় চোখের সমস্যা ছিল না? না না না, আচ্ছা, ওটা তো অনেক পরে হয়েছে। চোখের সমস্যাটা কোন সময় থেকে? অনেক বছর পরে, বেশ কয়েক বছর পরে, কোথাও একটা মানে চোখে বালি ঢুকে বা কিছু ঢুকে, তখন ওই জিনিসটা হলো। অনেক দিন ভুগেছিল, কাজ করতে পারেনি। এবং তারপর তো চোখটাই মানে তারপর একটা সাধারণ ছোট্ট থাকলো পাথর না, এগুলো, সাধারণ থাকলো না, কিন্তু তারপরেও তার আগন্তুক করতে সমস্যা হচ্ছে না? না, হবে না তো। তার তো আসল জায়গাটা ঠিক আছে, অভিনয়টা তো একদম মানে 1 নম্বরে আছে। জিনিসটা তো আসলটা তো অভিনয়টা, যে জগৎটা এসেছে ওটা মেইন জিনিসটা তো অভিনয়। অভিনয় দিয়ে লোককে টানা, সেইটাই হচ্ছে তো কথা। অভিনয়টা মনে রাখবে, অন্য কিছু না তো, তাই না? আজকের ওগুলো পরে আজকের এই রিলস বানানোর যে প্রবণতা এবং রিলস বানিয়ে অনুগামী বানানোর প্রবণতা, এটার তুমি পুরো বিরুদ্ধে।
একদম একদম। এবং আজকাল শুনেছি এই কত ফলোয়ার, তার উপর নাকি সেইভাবে কাজ আর্টিস্ট পাওয়া করা যায়, হয়। কাজ পাওয়া যায়। এর থেকে দুঃখের আর কিছু হতে পারে না, কিছু বলার নেই। তুমি আর্টিস্ট স্কুল নিয়েও মনে করো যে আর্টিস্ট স্কুলে মানে সিনেমা বা অ্যাক্টিং স্কুলে অভিনয় শেখা যায় বলে তোমার মনে হয় না? আমি জানি না, আমার অভিজ্ঞতা নেই তো আমি বলতে পারবো না। আসলে আমার মনে হয় যে আমি যদি দেখি, আমি যদি অভিনয় দেখতে থাকি, কারো ভালো ভালো ছবি দেখলাম, ভালো নাটক দেখলাম, দেখতে 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 অনেকটা আমার মনে হয় নিজেকে যদি চাই তৈরি করা যায়। ইনফ্যাক্ট আমি যেগুলো করতাম, যেহেতু আমি জানতাম না, আমি একটা সিন হয়ে গেলে আমি কখনো মেকআপ রুমে ঢুকতাম না, আমি ওই ফ্লোরে বসে থাকতাম যতক্ষণ না সকলের হচ্ছে, কে কিভাবে করছে, কে সেটা আমি একদম বসে বসে পুরোটা দেখতাম। তারপর ব্রেক হলে হয়তো আমি মেকআপ রুমে যেতাম। আমি শর্ট হলেই যে চলে যাওয়া, আমি একদম যেতামই না। এখনও ইনফ্যাক্ট এখনও যাই না। আমি ওইভাবেই আমার দেখতে দেখতে শেখা। হ্যাঁ, সুতরাং আমার তো অন্য আর ডিরেক্টরের তো হেল্প ছিলই, সুতরাং আমি ওইভাবেই শিখেছি। সুতরাং আমার কীরকম মনে হয় অভিনয় মানে শেখাবে কি করে, শেখাবে কি করে? তুমি একটা কবিতা শেখাতে পারো, কিন্তু আমি জানি না, হয়তো আছে, আমি জানি না, সেও হতে পারে, আমার অজ্ঞতাও হতে পারে। কিন্তু তোমার যে কজন পরিচালকের সঙ্গে তুমি কাজ করেছো, কম বেশি খারাপ খারাপ অভিজ্ঞতা নেই, কিন্তু যদি সেরা একজনকে বেছে নিতে হয় তিনি তরুণ মজুমদার। কি কি কারণে? বললাম যে এত সুন্দর ডিসিপ্লিন ওয়ার্ক, পেপার ওয়ার্ক এত ভালো, মানে তুমি ফ্লোরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তোমার কাছে সব এত সুন্দরভাবে পৌঁছে যাবে, তোমার নিজেকে তৈরি করে নিতে কোনো অসুবিধা হয় না। তারপর উনি তো মানে মানে শট নেবার সময় উনি এত সুন্দর বুঝিয়ে দেন, এত সুন্দরভাবে বলে দেন যে ছবির মতন চোখের সামনে ভেসে ওঠে পুরো ব্যাপার। মানসপুত্র কথাটা খুব কম শোনা যায়। সত্যজিতের মানসপুত্র যদি সৌমিত্রবাবু হন, তাপস পালকে একদম তরুণ মজুমদার তৈরি করেছেন। এটা তুমি কতটা সমর্থন করো? হ্যাঁ, করেছেন, ডেফিনেটলি করেছেন। তবে হ্যাঁ, তার মধ্যে তো ছিল জিনিস, না থাকলে তো হতো না থাকলে না কখনো কাউকে তৈরি করা যাবে না, হাজার চেষ্টা করেও। তার মধ্যে ছিল, কিন্তু জায়গা ছিল না বেরোবার, সেটাকে উনি টেনে বার করেছেন। আমি যে জায়গায় তোমাকে একটা ইনসিডেন্ট বলি, এই মাস 3-4 আগে আমি আদ্যাপীঠে গেছি। হ্যাঁ, হঠাৎ আদ্যাপীঠে গেছি, আমি কোনোদিন যাইনি, আমি গেছি, মানে আমি গেট থেকে ঢুকতে পারছি না, মানে চতুর্দিক থেকে এসে আমাকে ঘিরে ধরেছে, সমাধি সমাধি, সেই রাসমণি আপনাকে বলা যায় না, আমি পুজোই দিতে পারছি না, বুঝলে? সেই তখন মনে হলো এর থেকে পাওয়া আর কি হতে পারে? ওই স্টেজে উঠে একটা পুরস্কার নিয়ে কিচ্ছু না, এইটাই তো পাওয়া। আমি তো এ পাওয়ার কথা কোনোদিন ভাবিনি, হ্যাঁ, সুতরাং ভাবতেও পারিনি। তো এই পাওয়াটাই ব্যাস, এটাই ঈশ্বর দিয়েছেন, ভাববো এটাই খুশি আমি। এই রাসমণিকে কেমন লেগেছে? ভালো অভিনয় করেছে, কিন্তু কথা হচ্ছে তার একটা বয়সের ব্যাপার তো আছে না। এক্স্যাক্টলি তাই, মানে দিতিকে যেই বয়সটায় বুড়ি সাজানো হয়েছে, এটা কি মনে হয় না যে এটা পরিবর্তন করা যেত? মানে ওকে ওই চরিত্রটা করিয়ে বা পরবর্তী সময় অন্য অভিনেত্রী বেছে নেওয়া যেত না, যেহেতু দেখলো ওটা চলে যাচ্ছে, সেই জন্য ওটা চেঞ্জ করলো। মেগা সিরিয়াল বোধহয় এই নিয়েই চলে, যেটা চলে যাচ্ছে। মেগা সিরিয়ালের আগে তবু একটা জায়গা ছিল, হ্যাঁ, একটা গল্প ছিল, একটা ভালো উপন্যাস নেওয়া হতো, এ করতো, কিন্তু ইদানিং গেলে প্যাথেটিক। পথের পাঁচালী যখন কেউ একজন করছেন, তিনি যদি বিন্দুমাত্র টিআরপির কথা ভাবতেন, তিনি কি ওই ছবিটা করতেন? মানে তখন তো ব্যাপারটা ছিল না সেরকম, তখন তো ওই টিআরপি ছিল না। না, মানে তখন যেটা ছিল অডিয়েন্স, মানে টিকিট বিক্রি, তিনি যদি সেটার কথা ভাবতেন। টিকিট বিক্রিও ভাবেননি উনি, টিকিট বিক্রির কথা ভাবেননি, উনি ভেবেছেন একটা সুন্দর ছবি করব, একটা ছবি বানাবো, নতুন ছবি, নতুন ছবি, সুন্দর গল্প, সুন্দরভাবে সেটাকে পোর্ট্রেট করব। সব রেকর্ড ব্রেক করে দিয়ে চলে গেছেন। সেটা করেছেন উনি, একদম মানে রিলিজিয়াসলি ওটা করেছেন। ছবিটা তো করেছেনই, এবং সেটা বক্স অফিসে সব রেকর্ড ব্রেক করে দিয়ে চলে গেছে। হবে তো,
জিনিসটা তুমি শোনো, জিনিসটা যদি পুরো ব্যাপারটায় কোথাও মানে কি বলবো, ভেজাল মেশানো তো নেই, পুরো ব্যাপারটা তো পিওর। এক্স্যাক্টলি তাই। মানে 53 বছর বয়সে ওনার চলে যাওয়াটা এতটা প্রভাব বিস্তার করলো, মানে তোমার একটা জীবন শেষ করে দিল। একদম একদম। যদিও আরেকটা জীবন শুরু হলো। হ্যাঁ, এই জীবনটা শুরু হলো, কিন্তু আমার ওই যন্ত্রণাটা রয়ে গেছে, যেটা পরে যখন আরো বয়সটা বেড়েছে তখন রিয়েলাইজ করেছি বাবা তো চাইতোই ওটা বললে অন্তত বাবা হয়তো জানতে পারতো, পৌঁছতো, করিনি, মানে অনেক দেরিতে রিয়েলাইজ করেছি। আমাদের এইবারের রাউন্ডটা খুব মজার রাউন্ড, এটার নাম পিএনপিসি। তোমার বিরুদ্ধে সব থেকে বড় পিএনপিসি হচ্ছে তুমি ভীষণ নাকুচু। কিছু করার নেই। কেন? কিছু করার নেই কেন না, আসলে কি আমি ঠিক যে ধরনের পিএনপিসি এখানে চলে আমি অভ্যস্ত নই, মানে সেসব সবসময় মেন্টালি নিতে পারি। কাজ চাইতে পারবে না কেন? পাইনি, ওই যে চাওয়া ব্যাপারটা অভ্যেস নেই। মানে চূড়ান্ত রাবীন্দ্রিকতা যেটা প্রথম থেকে তৈরি হয়েছে, সেই রাবীন্দ্রিক চরিত্রই মানে কোনোদিন কারোর কাছে বলেনি যে পার্টিতে যেতে হবে। যাইনি তো, সেটাই তো বলছি, তুমি পার্টি যাওনি, বিয়ার করনি। হ্যাঁ, আমি একদম যেতাম, গাড়ি নিয়ে যেত, গিয়ে মেকআপ শুটিং হলো, শুটিং শেষ হলো, সঙ্গে সঙ্গে প্যাক আপ, সঙ্গে সঙ্গে আমি বাড়ি। কারণ বাড়ির ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ের পড়াশোনা আছে, কি হলো স্কুলে জানতে হবে, মানে সমস্ত জিনিসটা মানে আমি ব্যালেন্স করেছি, যার জন্য কখনো ছেলে মেয়েদের এই অভিযোগ থাকবে না যে মা আমাদের ইগনোর করেছে, মা নিজেকে নিয়ে ব্যস্ত। পার্টি ফার্টি কী হবে, জীবনে কি আছে ওগুলোর দাম? পিয়ার পিয়ার আসে না আমার, আর আমি অত ভেতরে ঢুকি না। এই জায়গাটা কীরকম হচ্ছে, এখানে বন্ধুত্ব হয় না, পরিচিত হয়, সবাই পরিচিত। হ্যাঁ, সুতরাং আমি কারো কোনো গভীরে তো যাইনি, সুতরাং কারোর নিয়ে অত সমালোচনা আমি করতেও পারবো না, আর করবই বা কেন? আমি গেছি কাজ করতে, কাজ করব, কাজটা করে মন দিয়ে বাড়ি ফিরে আসবো, ব্যাস, দ্যাটস অল। উত্তম কুমারের ছেলের বিয়েতে তোমাকে একদম ব্যক্তিগত স্তর থেকে বাড়িতে নিমন্ত্রণ করতে আসা হয়েছিল, এবং তখনও উত্তম কুমারের সঙ্গে তোমার কোনো কাজ নেই, এবং শেষ পর্যন্ত উত্তম কুমারের সাথে কাজ ঠিক হয়েও কাজটা করা হলো না। এইটা নিয়ে কোনো আফসোস নেই? না, আফসোস তোমার করা হলো না এটা ঠিক আছে, কিন্তু যে কারণটা ছিল সে কারণটা আমার কাছে একদমই পছন্দের ছিল না, এবং ব্যক্তি সম্মান বিসর্জন দিয়ে সে উত্তম কুমার হলেও নয়। না না, কেউ হলেই নয়, কেউ হলেই নয়। মাথা নিচু করতে আমি এখানে কেন, আমি বম্বের অফার পেয়েছিলাম, বম্বেতেও অফার দিয়েছিল আমাকে, কিন্তু আমি রাজি হইনি। অনেক রকমভাবে আমাকে বোঝানো হয়েছিল, বলে যে না, আমি কলকাতাতে খুশি, আমার বম্বে আসার প্রয়োজন নেই। তো বিকেলে ভোরের ফুল কেন করা হলো না বলে তোমার মনে হয়? খুব সহজ অঙ্ক, তো সহজ অঙ্ক। আমার যখন ঠিক হলো তখনও ডিস্ট্রিবিউটার অন্য কেউ, বা তখনও ঠিক হয়নি। পরবর্তীকালে যে ডিস্ট্রিবিউটার ঠিক হলো তিনি সুমিত্রা মুখার্জিকে চাইলেন। হ্যাঁ, ন্যাচারালি, বুঝতেই পারছো। হ্যাঁ, সুতরাং পরবর্তীকালে অনেক ছবি এই জন্য আমার চলে গেছে। ঠিক আছে, এই জন্য আফসোস নেই? না না না, একদম নেই, একদম নেই। গত বছর অগাস্টে তুমি দিদি নাম্বার 1-এ গিয়েছিলে, কিন্তু বর্তমানে সেই দিদি আর মানে এক জায়গায়, মানে নির্দিষ্ট একটা জায়গার প্রার্থী, হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী। তোমার কি মনে হয় যে এই ইন্ডাস্ট্রিতে কাজ পেতে গেলে, বা এই ইন্ডাস্ট্রিতে একটা মানে খুব শক্তিশালী জায়গা পেতে হলে রাজনীতিটাকে ধরে রাখা প্রয়োজন? আমি না সেভাবে কখনো তো ভাবিনি, কারণ রাজনীতি নিয়ে আমি কখনোই ভাবিনি। এখন যেটা হয়
সেটা তো নীতিহীন রাজ। সুতরাং আমি এটাকে নিয়ে কোনো সময় ভাবিনি। আমি রাজনীতি দেখেছি, ধরো বিধান রায় যখন ছিলেন সেই সময় রাজনীতি দেখেছি, প্রফুল্ল সেন ছিলেন সেই রাজনীতি দেখেছি, সিদ্ধার্থ শঙ্কর রায় সেই রাজনীতিও দেখেছি। কিন্তু এখন যে রাজনীতি, এটাকে আমার রাজ কথাটা আমি ব্যবহার করতে চাই না। নীতিহীনতা, একদম নীতিহীনতার চূড়ান্ত। আমাদের গণতন্ত্র গণতন্ত্র বলে চেঁচাচ্ছে, গণতন্ত্রটার মানে জানে কেউ? কাউকে জিজ্ঞেস করে দেখো তো। সুতরাং এসব ধরে কি হবে জানি না, কতদিনের হবে তাও জানি না। 3 দিন হবে, আবার শেষ হয়ে গেলে তখন আবার আরেকজনের কাছে গিয়ে যেতে হবে। কেন? কি দরকার? জগৎটা তো আলাদা, ওটা রাজনীতি, ওটা রাজনীতি থাক। এই রাজনৈতিক শিবিরে নেই, তার জন্য বর্তমানে যারা ফিল্মের কাজ করছেন, আমি সেটা বড় হাউস যাদের কথা বলছি, দেব, জিৎ যদিও রাজনীতির সঙ্গে যুক্ত নন, কিন্তু দেব, জিৎ, প্রসেনজিৎ, তোমাকে বর্তমান দিনে মেগা সিরিয়ালে যেভাবে পাওয়া যাচ্ছে, বর্তমান দিনে সিনেমাতে সেভাবে পাওয়া যাচ্ছে না। এটার কারণ কি? না, কারণ আমি জানি না, হয়তো আমাকে পছন্দ নয়, সেটা হতে পারে কারণ। দেব বা জিতের সাথে কথা হয়নি কখনো? না, কখনোই হয়নি। জিতের সঙ্গে আমি ছবি করেছি, আগে করেছি, 2-3 ছবি করেছি, দেবের সঙ্গে করিনি কখনো। বললাম যে সকলের পছন্দের শিল্পী আছে, ওরা তাদের নিয়ে করতে ভালোবাসেন, ঠিক আছে। কিন্তু আমার টিআরপি তো অত্যন্ত বেশি, সেটা বিন্দুবাসিনী হিসেবেও বেশি, জগদ্ধাত্রী তো যথেষ্ট। হ্যাঁ, সে তো আছেই, কিন্তু আমি তো আমার ঢেড়া পেটাতে যাব না, আমার দরকারও নেই। হ্যাঁ, কোনোদিন কারো মনে হলো তখন ভাববো, না মনে হলো ঠিক আছে, কিছু এসে যায় না। তোমার কন্টেম্পোরারি যারা নায়িকা, তারা মানে বেশিরভাগই মানে কি বলবো, কিংবদন্তি, অনেককেই বলা যায় প্রায় কিংবদন্তি পরিচয়ে পৌঁছে গেছেন। তোমার পিয়ার খারাপ কি এটার অন্যতম কারণ, যে তুমি পারো না? হ্যাঁ, ওরা সেই আমার স্টুডিওতে সেটাই বলা হয়, তুমি এখানে যাও না, ওখানে যাও না, লোকের সঙ্গে মানে তুমি মেশো না। আমি যদি সুমিত্রা মুখার্জির কথাই ধরি, তোমার কন্টেম্পোরারি। হ্যাঁ, সুমিত্রা মুখার্জি ছিল, তারপর মিঠু ছিল। হ্যাঁ, মিঠু মুখার্জি। কিন্তু ওরা যেভাবে জায়গা করেছে, আমি তো ওভাবে জায়গা করব না। আমি তো অ্যাট এনি কস্ট উঠবো না, আমার তো সেই ধরনের ব্যাপার না। আমি সিঁড়ি দিয়ে উঠবো, সময় লাগলে লাগুক, কিন্তু আমি ওই লিফটে উঠতে গিয়ে তারপর লিফট ভেঙে পড়ে গেলাম, সেটা আমি চাই না, একদম না। দিদি, আমি বিতর্কে যাব না, কিন্তু একটা মজার প্রশ্ন করবো। উত্তম কুমার ফার্স্ট শট দিতে গিয়ে বলেছিলেন যে আমি কিন্তু সত্যি সত্যি বড় নই। কেমন দেখেছো মানুষটাকে? ভীষণ সাধারণ একটা খাবার টেবিলের সিন ছিল, তো খুব সুন্দর সুন্দর হেসে ভালোভাবে কথা বলা, খুব মানে নতুন যেহেতু আমি, খুব সহজ করে দেবার জন্য উনি আরো সহজভাবে বলেছিলেন। ওনাকে আমি শ্রদ্ধা করি ভীষণভাবে। আমি অল টোটাল উত্তম কুমার হিসেবে জানতে চাইছি কেমন লাগছে। বেশি শুটিং হতো তো, 1 নম্বরে হয়তো ওনার শট নেই, উনি বাইরে ওইখানটা পায়চারি করছেন, তখন ক্যান্টিন ছিল ওখানটা, ওখানে হয়তো আমি দাঁড়িয়ে আছি আর কারোর সঙ্গে কথা, উনি এসে নিজে কথা বলতেন। উত্তম কুমার কেন কেউ আর হতে পারলেন না বলে তোমার মনে হয়, আজকের যুগের নায়করা বিশেষত? প্রথম কথা, এখন যারা আসছে তারা কিন্তু উত্তম কুমারকে চোখ রেখে এগোচ্ছে না। তারা ভাবছে চটজলদি হিরো হয়ে যাব, করে বাড়ি, হ্যাঁ গাড়ি, দামি দামি গাড়ি কিনবো, 4 বার বিদেশ ঘুরে আসবো, হ্যাঁ এটা হলে আমার। তাহলে লুনার ক্লাবের নাটকটা দেখছে না, 7খানা ফ্লপ দেখছে না, ওসব নিয়ে ওরা মাথায় ঘামাচ্ছে না, আর অনেক টাকা পেয়ে যাচ্ছে। এখন যে টাকা বিরোনো হচ্ছে দেখছি চতুর্দিকে, হ্যাঁ সে ভাবা যায় না জাস্ট। কিন্তু কিছু বলার নেই, এর কোনো প্রতিবাদ করারও কেউ নেই, এটা নিয়ে আলোচনা করারও কেউ নেই, দরকার নেই। আমি আগার ব্যাপারে আমার জাহাজের খবরের দরকার তো নেই, আমি ঠিক আছি। উত্তম কুমার আরেকটা হওয়া এত সোজা নয়। এইবারের রাউন্ডটার নাম ক্লোজ আপ।
দে পদবিটা সরতে দাওনি, তাই জন্য এত বিতর্ক তৈরি হয়েছে। কেন দাওনি? না, আমি চাইনি দিতে। আমার বাবার পদবিটা আমি সারা জীবন বহন করব, ব্যাস। এবং তার জন্য দীপঙ্কর দে নিয়ে এই বিতর্ক তৈরি হয়েছে। আমাকে তো একদিন ওই আমাদের মিতাদির বাড়িতে আগে শুটিং হতো, একটা শুটিং করতে গেছি, উনি এসে খুব শান্তপূর্ণে আমার জিজ্ঞেস করলো, সময় একটা কথা জিজ্ঞেস করবো? আমি না, হ্যাঁ বলুন না। কি না, বলছি মানে তোমাদের তো ডিভোর্স হয়ে গেছে, তোমার আর টিটোর, তার ছেলেমেয়েরা কার কাছে আছে? তার মানে আমি হেসে হেসে গড়িয়ে পড়ে, আমি কে বলেছে আপনাকে টিটোর সঙ্গে আমার বিয়ে হয়েছিল যে ডিভোর্স হবে? ও তো সিনেমায় হয়েছিল, সত্যিকারের তো হয়নি। টিটোর ছেলেমেয়ে ওর কাছেই আছে, আমার ছেলেমেয়ে আমার কাছে আছে। এবং বর্তমানে দোলনদির কাছ থেকে যা শুনি, মানুষটাও খুব অদ্ভুত, এবং দোলনদিকে নিয়ে বর্তমানে খুব ভালো আছেন। মানে দুজনের সম্পর্ক সম্বন্ধে যা শোনা যায়, তুমি কতটা জানো? আমি এটা নিয়ে বলবো না কিছু, এটা নিয়ে আমি কোনো আলোচনাতেই যাবই না। ঠিক আছে, তুলবো না প্রশ্ন। আমার থেকে নিয়ে আবার পরের প্রশ্ন। অসাধারণ মা, সেটা আমরা জানি, ওই এক প্রশ্ন করব না। কিন্তু তোমার অভিনয় জীবন শুরুর পরে তো বিয়ে, এবং নায়িকা হিসেবে তিনি যাকে বিয়ে করেছেন তিনি নায়িকাকেই বিয়ে করেছেন, কিন্তু স্বামীর থেকে সেইভাবে সবসময় সাপোর্ট পাওনি তুমি? না, তিনি নিজেও নায়ক ছিলেন মৃণাল সেনের একাধুরি কাহিনীতে, কিন্তু সামহাও হয়নি। কেন সমর্থন, মানে সমর্থনের জায়গাটা কোথায়, অভাব ছিল কোথায়? মানে এটা কি অনেকটা অভিমান ব্যাপার? মানে একই প্রফেশনের বলে ইগো ক্ল্যাশ বা এরকম কিছু? কোন ইগো, উনি তার অভিনয় করেনি, উনি অন্য প্রফেশনে গেছেন, সুতরাং সেখানে ক্ল্যাশ হওয়ার কোনো দরকার নেই। তাহলে তোমার দিক থেকে বাধাটা কোথায় এসেছিল? ওই মানে ওই যে কাজ করা, অনেকটা সময় ফিরতে কখনো কখনো রাত হওয়া, এই সব নিয়ে মানে ডিফারেন্স অফ ওপিনিয়ন বলতে পারো, পুরুষতান্ত্রিকতা অলমোস্ট, হয়তো তাই। এইটা তুমি যদি কর্পোরেটে বা জিপিওতে চাকরি করতে হতো হয়তো হতো না, কারণ কিন্তু তুমি তো 10টা বছর মেইনটেইন করেছো। জিনিসটা হচ্ছে এই মানে অভিনয় জগতে যে জিনিসটা, মানে আমার ধরো অনেক লোকের সঙ্গে মেলামেশা, অনেক হিরোর সঙ্গে আমি অভিনয় করতে হচ্ছে, অনেক রকম চরিত্র তার সঙ্গে সেইভাবেই করতে হচ্ছে, কিন্তু জিনিসটা তো অভিনয়, এটাকে মেনে নেওয়া, হ্যাঁ, সেই ধরনের মানসিকতা না হলে পারবে না। সুতরাং সেখান থেকে প্রবলেম হয়। আমরা পরপর বেশ কয়েকটা ছবি দেখলাম যেগুলোতে সম্পর্কের রসায়ন ভীষণভাবে দেখানো হয়েছে। টনিক, প্রজাপতি, এই দুটো ছবির কথা যদি আমি ধরি, টনিক বা প্রজাপতি, বাবা এবং ক্ষেত্রে একজন বয়স্ক মানুষের সাথে সম্পর্ক, তোমাদের যে প্রতিদিনের কাজ তার মধ্যে প্রচন্ড একটা সম্পর্কের রসায়ন, তুমি ঠাম্মি এবং সব চারিদিকে সবাই ছড়িয়ে আছে, কিন্তু তুমি বলছো এই আজকের কাজে কোনো প্রাণ নেই। না, নেই, একেবারেই নেই, একদমই। কি হয় জানো তো, ওই খানিকটা এ করলো, থাকলো তো, তারপরেই ওরা মানে ওদের জগৎটা আলাদা, ওদের কথাবার্তা, ভাবনা, চিন্তা, টোটাল ব্যাপারটা আলাদা। ওদের সঙ্গে ওরা যে গল্প, ওদের যে সাবজেক্ট বা ওরা যেসব নিয়ে আলোচনা, ওরা কি ছবি পাবে, কি মানে নানান রকম রিল করবে, মানে এই ধরনের ব্যস্ততা তো ওদের, কিন্তু তার সঙ্গে তো ন্যাচারালি হবে না, বুঝতে পেরেছো? কারণ আমি তো ওইসব গল্পে যোগ দিতে পারবো না ন্যাচারালি, তো সেই জন্য ঠিক ওই, আর আমি চাইও না এখন, আর আমি কোথাও জড়াতে চাই না, কারণ দু একটা জায়গায় একটু জড়াতে গিয়ে দেখেছি মানে ভুল হয়ে গেছে, মানে ধাক্কা খেয়ে গেছি ভীষণ, বুঝতে পেরেছো তো? তার থেকে আমি ভেবেছি, আমি এত বছর ধরে তো আমি যেরমভাবে ছিলাম, আমি ওই আমার মতো নিজেকে গুছিয়ে নিয়েছি অনুপমের গানের,
ব্যাস হ্যাঁ সেটা আমি ওই মানছি। না পাওয়াই থাক, যেটুকু হয়নি ঠিক আছে। আমি যদি শুধু গান ছাড়ার বিষয়টাই ধরে নিই, এটা বুঝতে পারি যে তুমি চূড়ান্ত ইমোশনাল একজন মানুষ। আজকে যদি প্রজাপতির মতো একটা ছবিতে দেব বা জিৎ এই ধরনের একজন তোমাকে ঠিক মমদির যে ধরনের চরিত্রটা ওখানে ছিল বা এরকম একটা চরিত্রে কাস্ট করে, তুমি বলবে সেখানেও প্রাণ নেই, মানে সেখানে তো তোমার ইমোশনাল জায়গাটা বেরিয়ে আসবেই। না না, সেটা তো কর্মক্ষেত্রে আমি মানে আউট অ্যান্ড আউট, মানে কি বলবো, প্রফেশনাল না ইমোশনাল? ইমোশনাল এবং প্রফেশনাল বোথ। প্রফেশনাল আমি যেমন, আমি যদি ইমোশনাল না হই তাহলে আমার প্রফেশনের জায়গাটা একটু ফাঁক থেকে যাবে, তাই না? সুতরাং সেখানটা তো আমাকে হতেই হবে। ইমোশনাল জায়গা একটা আছে, একটা মার্জিন থাকবে। সেই ইমোশন থেকে কখনো এই না পাওয়াগুলো দাগ কাটে না? না, কাটে না। আমাদের শেষ রাউন্ড, এই রাউন্ডটাতে আমি একটাই প্রশ্ন করি, এই রাউন্ডটার নাম প্যাক আপ। আজকে যদি রোজগার না করতে হয়, জীবনযাপনের জন্য, জীবিকার জন্য কিছু না করতে হয়, ওই শেষের কবিতার লাইন আছে না, জীবনের দরকারে, জীবিকার দরকারে নয় জীবনের দরকারে, জীবিকার দরকারে যদি না করতে হয়, গান না অভিনয়? অভিনয়টাই। গান আর একদম নয়। মানে এখন গান নতুন করে করতে গিয়ে তাতে আমার নিজের কাছে নিজে যন্ত্রণা পাবো, কষ্ট পাবো, কারণ আমি সেই জায়গায় আজকে পৌঁছতে পারবো না। যে জায়গাটা আমার ছিল সেই জায়গাটাতে আজকে আমি পৌঁছতে পারবো না। তাহলে অভিনয় নিয়েই আমি শেষ প্রশ্নটা করব। একটা জায়গায় গিয়ে তো থামতে হবে, যখন গিয়ে থামবে বা যেখানে গিয়ে থামবে এটা মনে হবে না সুচিত্রা সেন হওয়া হলো না? না, আমি যে বললাম যা পেয়েছি সেটাতেই আমি খুশি, কি পাইনি তার হিসেব আমি মিলাই না। আমি যা পেয়েছি আমি তাতে খুশি। এটাও তো আমার পাওয়ার কথা ছিল না, আমি ভাবিনি কখনো এভাবে। সুতরাং এটুকু পেয়েছি, ভাববো ঈশ্বর আমাকে এটুকু দিয়েছে, আমি খুশি। কোনো অতৃপ্তি নিয়ে আমি যাব না। আমি চলে যাব যখন একদম হেসে খেলে আনন্দ করে যাব। এখনো তাই আছো? এখনো তাই আছে। সেটা তো আমরা দেখতেই পাই সব সময়। আমাদের প্রশ্নোত্তরের পর্ব এখানে শেষ। আমরা একটু গান দিয়ে শেষ করব, তোমার ইচ্ছা মতো। ভুলভাল হতে পারে, যারা শুনছেন তাদেরও বলবো ক্ষমা করে দিতে, কথাও হয়তো ভুল হয়ে যাবে। আমি একটা অতুল প্রসাদের গান গাইছি। রাখতে যদি আপন ঘরে, বিশ্ব ঘরে পেতাম না ঠাই, সবাই মোরে ডাকতো যখন, গর্ব করে যাইনি তখন, পরে আমায় কাঙাল পেয়ে বলে সবাই নাই গো নাই। রাখতে যদি আপন ঘরে, বিশ্ব ঘরে পেতাম না ঠাই। এরপরে আমি আর কথা বলতে পারবো না। আপনারা দেখলেন আমাদের সীমাদিকে, তাকে আমরা আপন ঘরেও রেখেছি, তিনি নিজেও আপন ঘরে আছেন, একই সঙ্গে তিনি বিশ্ব ঘরেও ঠাঁই পেয়েছেন। বিভিন্ন প্রশ্নে আপনারা দেখতে পেয়েছেন ঠোঁট কাটা হতে তার আপত্তি নেই, অন্তত মেরুদণ্ড সোজা রাখতে ঠোঁট কাটা হতে তো আপত্তি নেই। এমনই বিভিন্ন ঠোঁট কাটাদের আমরা নিয়ে আসি আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। ঠোঁট কাটার অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে মন্তব্যের বক্সে জানান আমাদের। টলিউডের বিভিন্ন দিকের খবর পেতে আপনাদের চোখ থাকুক সিটি সিনেমায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।